নমস্কার, আমার নাম চম্পা সাহানা। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজকে আমার ইপিসি 3-র যে প্র্যাকটিকাম, সেই প্র্যাকটিকামটির বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই প্র্যাকটিকামটির করার জন্য আমি ক্লাস 6-এর একটি একক ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এবং সেই এককের একটি ছোট উপ একক বৈদিক যুগের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করব এবং এই উপ এককটি আমি বেছেছি আজকের আলোচনার জন্য। তো প্রথমেই বৈদিক যুগের অর্থনীতি আলোচনা করতে গেলে যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন সেটি হচ্ছে বৈদিক যুগের অর্থনীতি যেই বিষয়গুলির উপর মূলত দাঁড়িয়েছিল সেটি হচ্ছে একদিকে কৃষি, শিল্প ও বাণিজ্য। প্রথমে আমরা কৃষি সম্পর্কে আলোচনা করব। কৃষি প্রসঙ্গে বলা যায় যে ঋগ্বৈদিক যুগে কৃষির থেকে কিন্তু পশুপালনের ওপর অধিক গুরুত্ব আরোপ করা হতো, অর্থাৎ এই সময় পশুপালন বেশি গুরুত্ব পেয়েছিল। এই সময়ে গবাদি পশু যে ব্যক্তির বেশি ছিল তিনি সমাজে ধনী বলে বিবেচিত হতেন এবং পশুপালনের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং যার কারণে এই সময় জমি কেনা বেচার একটা গুরুত্ব সেইভাবে ছিল না এবং জমি দখল করা, যুদ্ধ করে জমি দখল করা, এই ধরনেরও কোনো প্রচেষ্টা এই সময় দেখা যায়নি। তবে কৃষির প্রসঙ্গ যতই কম থাকুক, এই সময় উৎপন্ন ফসল হিসাবে যেই ফসলের নামগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে যব, গম ইত্যাদি। তবে গম উৎপাদন হতো কিনা এটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে যবের কিন্তু স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। এরপর পরবর্তী বৈদিক যুগ, আমরা প্রথমেই জানি যে বৈদিক যুগকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ আর একটা পরবর্তী বৈদিক যুগ। তো পরবর্তী বৈদিক যুগের সাথে ঋগ বৈদিক যুগের বা আদি বৈদিক যুগের যদি কম্পেয়ার করি তাহলে বোঝা যাবে যে এই সময়ে পরবর্তী বৈদিক যুগে কিন্তু কৃষির ক্ষেত্রে একটা ভিন্ন রূপ লক্ষ্য করা যাচ্ছে, কারণ এই সময় কৃষি অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এই সময় উৎপন্ন ফসল ছিল গম, যব, ধান ইত্যাদি। এখন শিল্প, যে কোনো সমাজে অর্থনীতি দাঁড়িয়ে থাকে এই কৃষির পাশাপাশি শিল্পও সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তেমনি আদি বৈদিক সমাজেও কারিগরি শিল্পের একটা চল ছিল, তবে সেটা ছিল অনেকটাই কম। তবে এই সময় যে সমস্ত শিল্পের কথা জানা যাচ্ছে সেগুলি হচ্ছে কাঠের কারিগরি শিল্প, চামড়ার শিল্প, এছাড়াও সোনার অলংকার তৈরি যারা করেন, স্বর্ণকার, এই ধরনের শিল্পও কিন্তু দেখা গিয়েছিল আদি বৈদিক সমাজে। তবে পরবর্তী বৈদিক সমাজে বিভিন্ন পেশার অনেক রকমের পেশার উল্লেখ পাওয়া যাচ্ছে, যেমন কুমোর থেকে শুরু করে কামার, জেলে, রাখাল, চিকিৎসক, গয়না, অস্ত্রশস্ত্র তৈরি করার কারিগর ইত্যাদি ইত্যাদি। বাণিজ্য কি? এখানে আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ চল ছিল না, অর্থাৎ এই সময় ব্যবসা বাণিজ্যের কিন্তু খুব বেশি নমুনা পাওয়া যায়নি। তবে পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা বেশি করে পাওয়া যাচ্ছে। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো, তবে মুদ্রার ব্যবহার ছিল কি না সেটা কিন্তু সঠিকভাবে বলা যায় না, এবং মুদ্রার ব্যবহার ছিল বলেও কিন্তু মনে হয় না, সেইভাবে কোনো তার উল্লেখ পাওয়া যায়নি। যদিও নিষ্ক, শতমান এগুলো হয়তো মুদ্রার মতোই ব্যবহার করা হতো। এখন বর্ণাশ্রম প্রথা, বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা এখনও আমাদের বর্তমান সমাজের সাথে যদি বিবেচনা করি তাহলে দেখা যাবে এখনও কিন্তু আমাদের সমাজে একটা জাতপাতের যে ভেদাভেদ সেটা অনেকাংশে না থাকলেও কোথাও না কোথাও রয়ে গেছে। সেই যে বর্ণাশ্রম প্রথা, জাতপাতের বিভাজন, এটা কিন্তু প্রাচীন ভারত থেকেই চলে আসছে। তো বৈদিক সমাজের দিকে যদি আমরা দেখি তাহলে ঋগ্বেদে যে ঋগ্বেদ, যেটাকে একদম প্রথম সারি এবং প্রাচীনতম বেদ বলা হয় ঋগ্বেদ, সেই ঋগ্বেদ এবং যেই সময় লেখা হয়েছিল সেটাকেই আমরা ঋগ্বৈদিক যুগ বলছি। তো সেই ঋগ্বেদের গোড়ার দিকে কিন্তু এই বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা বিশেষ ছিল বলে জানা যায় না। অর্থাৎ আমরা যে চতুর্বর্ণের কথা বলি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে বর্ণের কথা কিন্তু ঋগ্বেদে জানা যায় না বলে ঋগ্বেদে যে এরকম কোনো বর্ণের ব্যাপারে বলা হয়েছে এরকম কিন্তু নয়। ঋগ্বেদে বর্ণ বলতে যেটা বোঝাতো সেটা হচ্ছে গায়ের রঙকেই বোঝাতো,
কিন্তু পরবর্তী বৈদিক যুগের সমাজে বর্ণাশ্রম প্রথা জাঁকিয়ে বসতে শুরু করে। এই সময় যে 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায় সেগুলো হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এখন আমরা যদি এই 4টে পেশা বা এই 4টে বর্ণ যদি দেখি, এদের পেশা এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের কাজগুলোও ভিন্ন ভিন্ন ছিল পেশা অনুযায়ী। ব্রাহ্মণের কাজ কী ছিল? পুজো করা, যজ্ঞ, বেদপাঠ ইত্যাদি করতেন ব্রাহ্মণরা। অন্যদিকে যুদ্ধ করা, সম্পদ লুট করার কাজ ছিল ক্ষত্রিয়দের। বৈশ্যরা কী করতেন? তারা কৃষি, কারিগরি, বাণিজ্য মানে কারিগরি শিল্প, কৃষিকাজ, বাণিজ্য এগুলো ছিল বৈশ্যদের কাজ। এবং সব থেকে যে যে বর্ণ তথা শূদ্র, এই বর্ণের মানুষেরা কিন্তু এই 3 বর্ণের সেবা করতেন, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের সেবা কার্যের জন্য নিযুক্ত ছিলেন শূদ্ররা। এবং দেখা যাচ্ছে যে পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য ও শূদ্রদের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়েছিল। পরবর্তী বৈদিক সাহিত্যে বৈশ্যদের হেয় করে দেখানো হয়েছে এবং বর্ণ ব্যবস্থার সবথেকে খারাপ প্রভাব পড়েছিল কিন্তু শূদ্রদের উপর। তাদের কোনো সামাজিক সুযোগ সুবিধা প্রায় ছিল না মানে ছিলই না। এখন যে কোনো সমাজের যদি সমাজ বলি, সে যে কোনো যুগের বা যে কোনো সভ্যতা বা যে কোনো সময়ে সমাজ যদি আলোচনা করতে চাই, যে এই জিনিসটা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে সেই সমাজে নারীর অবস্থা কীরূপ ছিল। এখন আমরা জানি বৈদিক যুগের যে 2টো ভাগ, আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। আমি এর আগে যে অর্থনীতি নিয়ে আলোচনা করেছি সেখানেও দেখা গেছে যে আদি বৈদিক যুগের সাথে পরবর্তী বৈদিক যুগের একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে। তেমনি এই বৈদিক সমাজের নারীর অবস্থানের দিক থেকেও কিন্তু আদি বৈদিক সমাজের সাথে পরবর্তী বৈদিক সমাজে নারীর অবস্থা পার্থক্য লক্ষ্য করা যায়। আদি বৈদিক সমাজে নারীর অবস্থান ছিল অনেকাংশেই ভালো। এই সময় নারীরা শিক্ষা লাভ করতেন, এমনকি সমিতির বৈঠকে যোগ দিতেন, যুদ্ধে অংশ নিতেন, যজ্ঞেও নারীরা অংশ নিতেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে যজ্ঞে নারীরা অংশ কিন্তু এখনও বর্তমানে আমরা কিন্তু এই ধরনের নমুনা পাই না। তো সেই সময় যজ্ঞেও নারীরা অংশ নিতেন। উল্লেখ্য, এই সময় বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার উল্লেখ কিন্তু ঋগ্বেদে পাওয়া যায় না। তাহলে এই যে কথাগুলো বা এই যে সব তথ্যগুলো, এই তথ্যগুলো থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আদি বৈদিক সমাজে নারীর অবস্থান অনেকাংশেই ভালো ছিল। তবে পরবর্তী বৈদিক সমাজে নারীর অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই সময় নারীর অবস্থা অনেকাংশেই হীনমানের। এই সময় পরিবারে যদি কন্যা সন্তান জন্মাতো তাহলে পরিবারের সদস্যরা দুঃখ পেত। পূর্বের মতো এই সময় যুদ্ধে বা যজ্ঞ অনুষ্ঠানে বা সমিতির কোনো কাজে নারীদের যোগদান কিন্তু সেই অর্থে দেখা যেত না। আমি নিচে যে ছবিগুলো এর সাথে যোগ করেছি সেগুলো আদি বৈদিক সমাজের নারীর অবস্থানকে তুলে ধরার জন্যই মূলত এই ছবিগুলো যোগ করা হয়েছে। ছবিগুলো থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি সেখানে নারীদের কতটা গুরুত্ব ছিল এবং সমাজে নারীর অবস্থান অনেকটাই ভালো মানের ছিল। এরপর আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক সমাজের চতুরাশ্রম প্রথা। চতুরাশ্রম মানে 4টে আশ্রম, ঠিক আছে। এই সময় পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টে ভাগ বা পর্যায় ছিল। এগুলো কি কি? একটা হচ্ছে ব্রহ্মচর্য, একটা হচ্ছে গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্য বলতে বোঝাতো ছাত্রাবস্থায় গুরুর গৃহে থেকে যে পাঠ পরিচালনা করা এবং শিক্ষার কাজ সম্পন্ন করা, এগুলো ছিল ব্রহ্মচর্যের মধ্যে, ব্রহ্মচর্যাশ্রমে। দ্বিতীয় যেটা হচ্ছে গার্হস্থ্য, বা এই গার্হস্থ্য বলতে বোঝায় কি যে ব্রহ্মচর্যের পরে শিক্ষা কাজ শেষে ছাত্রছাত্রীরা গৃহে ফিরে সংসার জীবনে বিয়ে করে সংসার জীবনের মধ্যে সংসার জীবনে ঢুকতো বা প্রবেশ করতো। এই সময়টাকে বলা হচ্ছে গার্হস্থ্য। এবং সংসার জীবন থেকে কিছুটা দূরে গিয়ে অরণ্যে পূজা পাঠ এবং ঈশ্বরের জন্য ধর্মচর্চা করা, এই বিষয়গুলো ছিল বানপ্রস্থ। এবং সর্বশেষ যে আশ্রম সেটি হচ্ছে সন্ন্যাস। এটা একদম পুরোপুরি ঈশ্বরের ওপর নিজেকে নিবেদন করে দেওয়া, অর্থাৎ ঈশ্বর চিন্তায় বাকি জীবনটুকু কাটানো এবং সন্ন্যাস গ্রহণ করা। এটা হলো চতুর আশ্রম প্রথা, যেটা বৈদিক সমাজে এই আশ্রম প্রথার প্রচলন ছিল। এবং নিচে যে ছবিটা আমি এর সাথে যুক্ত করেছি সেই ছবিতে পরপর 4টে আশ্রমের কিন্তু ছবিকে দেখানো হয়েছে।
এরপর সবার শেষে যেটা না বললে নয় সেটা হচ্ছে বৈদিক সমাজে বিনোদন ব্যবস্থা। বিনোদন হচ্ছে মানুষের একটা মন ভালো করার বিষয়, তেমনি সেই সময়েও বৈদিক সমাজে বিনোদনের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে পাশা খেলা। এছাড়াও কী ছিল, সভা সমিতিতে পাশা খেলা তো হতোই, এছাড়াও রথ, ঘোড় দৌড় মানে ঘোড়ার যে দৌড়, ঘোড় দৌড়ের প্রতিযোগিতা দেখতে মানুষ কিন্তু ভিড় করত। এছাড়াও আরও যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে গান বাজনারও কিন্তু প্রচলন ছিল বৈদিক সমাজে। থ্যাংক ইউ।